সুরজমল চন্দ্রগুপ্তর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে গুহার ভেতরে নিয়ে যেতে যেতে বলল, আমার পেছনে পেছনে এসো। পরিশ্রান্ত চন্দ্রগুপ্ত চুপ করে তার পেছনে চলল। যতই তারা দুজনে গুহার মধ্যে প্রবেশ করতে থাকলো, অন্ধকারও তত গাঢ় হতে থাকলো। কিছুক্ষণ পরেই তার পাশ দিয়ে বাদুড়ের দল আসতে দেখে চন্দ্রগুপ্ত একটু ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এগোতে থাকলো। কিছু দূর যেতেই সে বুঝতে পারল যে গুহার মাঝখানে একটা জলাশয় রয়েছে। গুহার দেয়াল থেকে চুইয়ে পড়া জলের দ্বারাই ওই জলাশয়ের সৃষ্টি হয়েছে। অন্ধকারে বাদুড়ের পাখা ঝাপটানোর শব্দে গুহার ভেতরটা আরো ভয়াবহ আর গা ছমছমে মনে হচ্ছিল। ছোট্ট চন্দ্রগুপ্তর হৃদয় ভয়ে কাঁপছিল, কিন্তু সে তার ভয় প্রকাশ করল না। অন্ধকারে দৃশ্যমানতা খুবই কম, শব্দ শুনেই সবকিছু ঠাহর করতে হচ্ছিল। চন্দ্রগুপ্ত এবার সুরজমলের উদ্দেশ্যে বলল, এখানে তো খুব অন্ধকার, কিন্তু আচার্য আমাদেরকে এখানে আসতে বললেন কেন? কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর এলো না। চন্দ্রগুপ্তের হৃদয় আতঙ্কে কেঁপে উঠল। সে আরো দু একবার ডাকলো সুরজমলকে, কিন্তু কোনো সাড়া পেল না। সুরজমল যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। চন্দ্রগুপ্ত এবার গুহার মধ্যে একা একাই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। সে কোন দিকে যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। হঠাৎই একটা গুরুগম্ভীর শব্দ তার কানে এসে পৌঁছল। কে তুমি? শব্দটা শুনেই চন্দ্রগুপ্ত একটা স্বস্তির নিঃশ্বাস নিল, কারণ ওই কণ্ঠস্বর তার খুবই পরিচিত মানুষ, আচার্য চাণক্য। গুহার অভ্যন্তরে চাণক্যের গলার স্বর বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যেন চারিদিকে চারজন চাণক্য দাঁড়িয়ে রয়েছেন। গুহার অন্ধকারে সবকিছুই চন্দ্রগুপ্তর কাছে কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছিল। সে আচার্যের এইরূপ পরীক্ষার অর্থ বুঝে উঠতে পারছিল না। যদি এই গুহার মধ্যে আচার্য উপস্থিত থাকেন, তবে কেন কেন তিনি প্রকাশ্যে আসছেন না? কেনই বা তাকে এইরূপ প্রশ্ন করা হচ্ছে? সে চন্দ্রগুপ্ত, এই সত্য জ্ঞাত হওয়ার পরেও কেন তাকে জিজ্ঞাসা করা হলো? এই প্রশ্নের উদ্দেশ্যটা কি? অসংখ্য প্রশ্নের ভার মনের মধ্যে গোপন করে চন্দ্রগুপ্ত গুহার চারিদিকে দেখল, কিন্তু অন্ধকারে নিজের ছায়াটুকুও দেখা যাচ্ছিল না। এবার চন্দ্রগুপ্ত ভীত স্বরে বলল, আচার্য আপনি কোথায়? এখানে খুব অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই চাণক্যের গলার স্বর আবার ভেসে এলো, আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? দ্বিতীয়বার একই প্রশ্ন আসতেই চন্দ্রগুপ্ত বুঝে গেল যে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। সে তৎক্ষণাৎ জবাব দিল, আমি চন্দ্রগুপ্ত। তখনই অপর প্রান্ত থেকে উত্তর এলো, ভুল। সঙ্গে সঙ্গেই গুহার মধ্যে একটা আজব ঘটনা ঘটল। চন্দ্রগুপ্ত কিছু বুঝে ওঠার আগেই তার পিঠের পেছনে একটা দণ্ডের আঘাত লাগলো। ভারসাম্য বজায় রাখতে না পেরে চন্দ্রগুপ্ত নিচে পড়ে গেল। সে চারিদিকে তাকিয়েও কিচ্ছুই বুঝে উঠতে পারল না। কাঁপা কাঁপা গলায় বলল, আচার্য আচার্য এটা কি? চন্দ্রগুপ্ত আরো কিছু বলার আগেই আবার প্রশ্ন এলো, তুমি কে? এবার চন্দ্রগুপ্ত সতর্ক ছিল। সে জানতো যে ভুল উত্তরের পরিণাম কি, তাই সে ভেবেচিন্তে বলল, আমি আপনার শিষ্য। সঙ্গে সঙ্গে চাণক্যের গলা আবার শোনা গেল, আবার ভুল উত্তর। চাণক্যের কথা শুনে চন্দ্রগুপ্ত লাঠির প্রহার থেকে নিজেকে বাঁচানোর জন্য যেই ঝুঁকল, সঙ্গে সঙ্গে লাঠির প্রহার তার পায়ে এসে লাগলো, আর এবারও সে পা পিছলে পড়ে গেল। সারা রাত নিদ্রাহীন থেকে এই 3 ক্রোশ পথ হেঁটে আসার ক্লান্তিতে চন্দ্রগুপ্ত একাগ্র চিত্তে মনোনিবেশ করতে পারছিল না। এছাড়াও গুহার ভেতরে একদিকে বাদুড়ের ডানার শব্দ, অন্যদিকে জলের কুলকুল শব্দ যেন এক প্রকার কোলাহল সৃষ্টি করে বারবার তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। সে ঠাহর করতে পারছিল না প্রহারটা কোন দিক থেকে আসছে, আর করছেই বা কে। হতাশ হয়ে চন্দ্রগুপ্ত উঠে দাঁড়াতেই আবার প্রশ্ন এলো, তুমি কে? চন্দ্রগুপ্ত কিছুতেই বুঝতে পারছিল না যে বিষয়টা কি, আর কেনই বা আচার্য বারংবার একই প্রশ্ন করে চলেছেন। আবার প্রশ্ন ধেয়ে এলো, আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? চন্দ্রগুপ্ত চিন্তারত। তার ভয় ছিল যে ভুল উত্তরের সাথে সাথে অন্ধকারে আবার দণ্ডের প্রহার নেমে আসবে। অনেক ভেবেচিন্তে সে উত্তর দিল, না আমি চন্দ্রগুপ্ত, আর না আমি আপনার শিষ্য। সবার আগে আমি একজন মানুষ। মুহূর্তের মধ্যেই চাণক্যের গলার স্বর ভেসে এলো, ভুল উত্তর। আর সঙ্গে সঙ্গেই এলো দণ্ডের প্রহার। চন্দ্রগুপ্তর পিঠে সেই দণ্ডের প্রহার লাগতেই সে হুমড়ি খেয়ে আর্তনাদ করে মাটিতে পড়ে গেল।
এবার চন্দ্রগুপ্তের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। না তার মধ্যে আবার উঠে দাঁড়ানোর শক্তি ছিল, আর না প্রশ্নের উত্তর দেওয়ার। সে ওইখানে পড়ে থাকা পাথরগুলোকে ধরে কোনো রকমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আচার্য, আপনি কি চান? এটা কি ধরনের পরীক্ষা? এটা কি আদৌ পরীক্ষা নাকি শাস্তি? কি ভুল বলেছি আমি? কোন উত্তরটা ভুল বলেছি? চন্দ্রগুপ্তর গলা থেকে যন্ত্রণার আভাস স্পষ্টই পাওয়া যাচ্ছিল। নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে তাকে বেশ বেগ পেতে হচ্ছিল। তুমি কে? আবার প্রশ্ন। একই প্রশ্ন বারবার শুনে চন্দ্রগুপ্তের ধৈর্যের শেষ সীমাটুকুও পেরিয়ে গেল। সে নিজেকে আর সামলাতে না পেরে যতটা সম্ভব চিৎকার করে বলতে শুরু করলো, আমি কে? আমি জানি না আমি কে। আপনি জানেন তো, আপনি বলুন আমি কে। আমি জানি না আচার্য, আমি জানি না। আমি কেউ নই, কেউ নই আমি। চন্দ্রগুপ্তের বেদনা মিশ্রিত আওয়াজ সারা গুহাতে প্রতিধ্বনিত হচ্ছিল। মানসিকভাবে বিপর্যস্ত চন্দ্রগুপ্ত একটা পাথরের ওপরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। সে যেন নিজেকে স্থির রাখতে পারছিল না। সঠিক উত্তর জানার না কোনো আগ্রহ তার মধ্যে ছিল, আর না সেই অদৃশ্য লাঠির ভয় তাকে ভীত করেছিল। কিছুক্ষণ চারিদিকে সম্পূর্ণ নিস্তব্ধতার পরে চাণক্য বললেন, সঠিক উত্তর। চন্দ্রগুপ্ত চমকে ওঠা মাত্রই তার মনের মধ্যে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শিক্ষা শুরুর আগেই আচার্য তাকে বলেছিলেন যে অতীতের সবকিছু মুছে ফেলে তবেই শিক্ষা আরম্ভ করতে হবে। আর আজকের প্রশ্নোত্তর পর্বের পেছনে এটাই উদ্দেশ্য ছিল, নিজের পূর্ব পরিচয় নিশ্চিহ্ন করে এক নতুন জীবনের শুরু করা। এবার সমস্ত গুহার মধ্যে শুধু চামচিকের ডানা আর নদীর কুলকুল শব্দই বিরাজ করছিল। কিন্তু এখন চন্দ্রগুপ্তের কানে সেগুলো আর কর্কশ মনে হচ্ছিল না। সে একাগ্র চিত্তে এক স্থানে বসে শব্দগুলো শুনছিল। চন্দ্রগুপ্ত স্পষ্ট বুঝতে পারল যে শব্দগুলো একে অন্যের থেকে ভিন্ন, আর তাদেরকে যেন আলাদা করে চিনতেও পারা যাচ্ছে। কিছুক্ষণ গুহার মধ্যে এক গাঢ় নিস্তব্ধতা বিরাজ করছিল। কোথাও কোনো শব্দ ছিল না। এবারে ছোট চন্দ্রগুপ্ত উঠে দাঁড়ালো এবং চাণক্যকে উদ্দেশ্য করে বলল, আচার্য, আমি আপনার আশীর্বাদে শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত। এইবার একটা চমৎকার ঘটনা ঘটল। চন্দ্রগুপ্তর আওয়াজ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়ার স্রোতের মতো দণ্ডটা তার দিকে এগিয়ে এলো। কিন্তু চন্দ্রগুপ্ত সজাগ হয়ে গেছিল। তার দিকে এগিয়ে আসা দণ্ডের সূক্ষ্ম শব্দ শুনেই খুবই সতর্কভাবে ওই দিকে ঘুরল, আর পরক্ষণেই দণ্ডের একটা প্রান্ত তার হাতে ছিল। চন্দ্রগুপ্ত বল প্রয়োগ করে লাঠিটা নিজের দিকে টানতেই বিস্মিত হয়ে দেখল দণ্ডের অপর প্রান্ত ধরে সুরজমল তার সামনে দাঁড়িয়ে। সুরজমলকে দেখেই চন্দ্রগুপ্ত হেসে ফেলল। তৎক্ষণাৎ সে অনুভব করল তার মাথায় আচার্য হাত বোলাচ্ছেন। আচার্য স্নিগ্ধ কণ্ঠে বললেন, আজকে থেকে আমার শিক্ষা গ্রহণ করার জন্য তুমি যোগ্য হলে। নিজের গুরুকে সামনে দেখে চন্দ্রগুপ্ত পা ছুঁয়ে তার আশীর্বাদ নিল। নিজের শিষ্যকে আশীর্বাদ দিতে দিতে চাণক্যের মুখে একটা সন্তোষের ভাব ফুটে উঠল, কারণ তিনি জানতেন ধননন্দের সভায় নেওয়া প্রতিজ্ঞার দিকে তিনি আরো এক ধাপ এগিয়ে গেছেন। আজকে সূর্যটা অত্যন্ত বেশি উজ্জ্বল আর দীপ্তিময়। আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে এই কথাটাই বলল চন্দ্রগুপ্ত। আজকের দিনটা তার জন্য একাধারে নতুন প্রেরণা আর নতুন আশা নিয়ে এসেছিল, কারণ আজ থেকেই চন্দ্রগুপ্তর জীবনের নতুন এক অধ্যায় রচিত হতে চলেছিল। চন্দ্রগুপ্তের চেহারায় যেন আলাদাই একটা ঔজ্জ্বল্য আর উৎসাহ প্রকাশ পাচ্ছিল। প্রণাম আচার্য। গুরুর চরণে মাথা নত করে প্রণাম জানালো চন্দ্রগুপ্ত। চাণক্য তাকে আশীর্বাদ দিয়ে বললেন, আজকে তোমার শিক্ষা জীবনের প্রথম দিন। আশা করি তুমি যে কোনো পরিস্থিতি ও বিপদের সম্মুখীন হতে প্রস্তুত আছো। চন্দ্রগুপ্ত তৎপরতার সঙ্গে উত্তর দিল, অবশ্যই আচার্য, আজ্ঞা করুন, আমায় কি করতে হবে? আমার সাথে এসো। এই বলেই অগ্রসর হলেন চাণক্য। মনের মধ্যে প্রশ্ন আর কৌতূহল নিয়েই চন্দ্রগুপ্ত তার গুরুর আদেশানুসারে তার পেছনে পেছনে চলতে শুরু করলো। কিছুটা পথ পেরোতেই চন্দ্রগুপ্ত দেখল বেশ উঁচু জংলা ঘাসের সমাহার, যেগুলো মৃদুমন্দ হাওয়ায় দুলছে। চন্দ্রগুপ্ত সবিস্ময়ে মাঠের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই চাণক্য তার হাতে একটা কাস্তে দিয়ে বললেন,
এই নাও চন্দ্রগুপ্ত, ঘাস কাটতে শুরু করো। চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেল। সে তার গুরুর আদেশ শুনল, কিন্তু তার পেছনের কারণটা অনুধাবন করতে না পেরে বলল, কিন্তু আচার্য। বিস্মিত চন্দ্রগুপ্ত নিজের কথা সম্পূর্ণ করার আগেই চাণক্য তাকে থামিয়ে দিয়ে বললেন, প্রশ্ন করে তুমি নিজের সময় নষ্ট করছো চন্দ্রগুপ্ত। এক রাজ দ্বিধা আর পর্বত প্রমাণ প্রশ্নের ভান্ডার নিয়ে চন্দ্রগুপ্ত কাস্তে হাতে ঘাস কাটতে শুরু করে দিল। আচার্য তার হাত দুটো পেছনে রেখে মনোযোগ সহকারে চন্দ্রগুপ্তর কাজ লক্ষ্য করছিলেন। মাঠের মধ্যেকার কয়েক গুচ্ছ ঘাস তুলেই চন্দ্রগুপ্ত চাণক্যের দিকে তাকালো। চাণক্য কিন্তু চন্দ্রগুপ্তের মুখের ভাব দেখেই তার মনে চলতে থাকা প্রশ্নগুলোকে পড়ে ফেলেছিলেন। তিনি শুধু বললেন, একাগ্র চিত্তে কাজ করলেই জীবনে সাফল্য পাওয়া যায়। কথাটা বলেই চাণক্য সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন। চন্দ্রগুপ্ত মনোযোগ সহকারে ঘাস কাটতে থাকলো। বেলা বাড়ার সাথে সাথে সূর্য যত মধ্য গগনে এগোলো, তার প্রখর তেজ ততই বাড়তে শুরু করলো। ঘর্মাক্ত পরিশ্রান্ত চন্দ্রগুপ্ত এবার বিশ্রাম নিতে গাছের ছায়ায় বসল। ক্ষুধা তৃষ্ণায় তার শরীর নির্জীব হয়ে গিয়েছিল। তখনই সে দেখল একটা মেয়ে পুঁটুলি হাতে দূর থেকে হেঁটে আসছে। সাধারণ পোশাক পরিহিতা হলেও 15-16 বছরের মেয়েটি বেশ সুন্দরী ছিল। তার স্বভাবে চঞ্চলতা থাকলেও চেহারাতে অদ্ভুত একটা সরলতা ছিল। মেয়েটিকে দেখে চন্দ্রগুপ্তর মনে হলো সে হয়তো কোনো পথচারী হবে, কিন্তু ধীরে ধীরে মেয়েটি চন্দ্রগুপ্তর দিকেই এগিয়ে এলো আর হাতে ধরা পুঁটুলিটা তার সামনে রেখে বলল, এই নাও খাবার। আচার্য সুরজমল তোমার কাছে দুপুরের খাবার পৌঁছে দিতে বলেছিলেন। চন্দ্রগুপ্ত তার দিকে উৎসুক আর কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার নাম কি? আশ্রমে তো তোমাকে কখনো দেখিনি। মেয়েটি সহজভাবেই উত্তর দিল, সুকন্যা। আমিও তো আশ্রমে তোমায় কখনো দেখিনি। উত্তরে চন্দ্রগুপ্ত বলল, মাত্র কদিন আগেই আমি এখানে এসেছি আর তক্ষশিলার প্রবেশের পরীক্ষার জন্য এখান থেকেই প্রশিক্ষণ নিচ্ছি। চন্দ্রগুপ্তর উত্তর শুনে সুকন্যা বিস্মিত হয়ে বলল, প্রশিক্ষণ? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো শাস্তি পেয়েছো। সুকন্যার কথা চন্দ্রগুপ্তর আত্মসম্মানে আঘাত করল। চাণক্যের উপরে রুষ্ট চন্দ্রগুপ্ত ভেবে পেল না কেনই বা তাকে এইরূপ কার্য দেওয়া হয়েছে। চন্দ্রগুপ্ত কি আদৌ উপলব্ধি করতে পারবে চাণক্যের প্রকৃত উদ্দেশ্য? সে কি আদৌ সফল হবে তার পরীক্ষায়? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।